গল্পের শুরুতেই আমরা আমাদের ফিমেল লিড সিয়ংকে দেখতে পাই, যে কিনা তার হাতে অনেকগুলো জিনিসপত্র নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ও একটি স্কুলের ফিজিক্যাল এডুকেশনের টিচার। বাসায় যাওয়ার পথে তো কিছু মেয়েরা সিয়ং এর রাস্তা আটকে ধরে আর তাকে বেধড়ক মারতে থাকে। সিয়ংও তখন অনেক সাহস দেখিয়ে ওদের সাথে লড়াই করতে থাকে। তবে ওরা তিনজন মেয়ে ছিল, যার কারণে সিয়ং ওদের সাথে পেরে উঠছিল না। ওই মেয়েগুলো সিয়ংকে বলতে থাকে যে তুমি আমাদের বয়ফ্রেন্ডের সাথে থাকো, এই জন্য আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। সিয়ং ওদের বোঝাতে থাকে যে ওরা আমার বয়ফ্রেন্ড না, বরং ওরা আমার ভাই। কিন্তু ওই মেয়েগুলো তো সিয়ং এর কোনো কথা বিশ্বাস না করে সিয়ংকে বেধড়ক মারতে থাকে। আর সিয়ং এর উপরে পুরো রাগটি তোলার পরে মেয়েগুলো সেখান থেকে চলে যায়। সিয়ং তো বাসায় ফিরে রেগে অনেক বেশি চিল্লাতে থাকে আর ও তিনটা ভাইকে ডাকতে থাকে। এখানে আমরা সিয়ং এর তিনটা ভাইকে দেখি, যারা তিনজনই অনেক বেশি হ্যান্ডসাম ছিল। সিয়ং তখন ওর ভাইদেরকে জিজ্ঞাসা করে যে বলো, এই কয়দিনের মধ্যে কার ব্রেকআপ হয়েছে? আমি তার গার্লফ্রেন্ডের থেকে একটু আগে বেধড়ক মার খেয়ে এসেছি। কিন্তু ওদের তিনজনের কেউই তো এই ব্যাপারে স্বীকার করছিল না। সিয়ং তখন ওদেরকে মজা দেখানোর জন্য ওদের খারাপ খারাপ পিকচার নিতে থাকে, কিন্তু ওদের খারাপ ফটোগুলো এত সুন্দর আসে যেটা দেখে তো সিয়ং এর রাগ একদম আকাশ পর্যন্ত ছুঁয়ে যায়। সিয়ং তখন ওর তিনটা ভাইকে গিয়ে বেধড়ক পিটাতে থাকে আর ওদেরকে মেরে মেরে তার সাথে হওয়া অ্যাক্সিডেন্টের সে বদলা নিচ্ছিল। এরই সাথে আমাদের সিয়ং এর একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। যখন সিয়ং ছোট ছিল তখন তার মা একটি লোকের সাথে বিয়ে করে নেয়। ওই লোকটির দুইটা ছেলে ছিল, আর কিছু বছর পরেই ওদের সবার চতুর্থ ভাইয়ের জন্ম হয়। আর এরপর থেকেই ওদের ভাইরা যখন বড় হতে থাকে তখন সিয়ং এর জীবনটা আযাবে পুড়ে যায়। সিয়ংকে তো সবাই অনেক বেশি চকলেট এবং ফুল দিত, তবে সেটা তার জন্য না, বরং তার ভাইদের জন্য। সব মেয়েরা তো সিয়ং এর ভাইদের পিছনে পুরো পাগল ছিল, আর তারা সিয়ং এর সাহায্যে তার ভাইদের উপরে লাইন মারার চেষ্টা করত। আর এসব কিছু দেখার পরেই তো সিয়ং এর মন হ্যান্ডসাম ছেলেদের জন্য পুরো ভরে গিয়েছিল। এই জন্য সে হ্যান্ডসাম ছেলে দেখলে তাদেরকে অনেক ঘৃণা করত, কারণ তার এটাই মনে হতো যে হ্যান্ডসাম ছেলেরা টেনশন ছাড়া জীবনে আর কিছুই দিতে পারবে না। এই জন্য সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে জীবনে কোনোদিনও কোনো হ্যান্ডসাম ছেলেকে ডেট করবে না। পরবর্তী সিনে আমাদের গল্পের মেন লিড লেকে দেখানো হয়, যার ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইনার হওয়ার, আর সে মাত্রই অ্যাব্রড থেকে কোরিয়া এসেছে। লে তো এখানে তার সামনে বসে থাকা একটি সুন্দরী মেয়ের স্কেচ বানানোর চেষ্টা করতে থাকে, তবে সে কোনোভাবেই সেটি করতে পারছিল না। লে এখানে খেয়াল করে যে ওই মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে থাকার সত্ত্বেও বারবার লের দিকে তাকাচ্ছিল। ওই মেয়েটির বয়ফ্রেন্ডটি যখন ওয়াশরুমে যায় তখন লে ওই মেয়েটির কাছে যায় এবং তার থেকে তার নাম্বারটি চায়। মেয়েটি তো তখন তার নাম্বারটি লিখে দিয়ে দেয়। নাম্বারটি নিয়ে তো তখন লে ওই ওয়াশরুমে যায় যেখানে ওই মেয়েটির বয়ফ্রেন্ডও ছিল, আর তাকে গিয়ে সে ওই মেয়েটির নাম্বারটি দেয় আর বলে যে ওই মেয়েটি আমার টাইপের না। আর এটি শুনে তো ওই ছেলেটি অনেক শকড হয়ে যায়। লে তো এখানে তার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল। যখনই তার ফ্রেন্ড সেখানে চলে আসে তখন লে তার ফ্রেন্ডের সাথে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই সে দেখে যে সেই মেয়েটি তো তার বয়ফ্রেন্ডের থেকে মাপ চাচ্ছে, কিন্তু সে তো ওর ব্যাপারে ভালো মতনই বুঝতে পেরে গিয়েছিল। অন্যদিকে আমাদের সিয়ংকে দেখানো হয়, সে তো স্কুলের ভাইস প্রিন্সিপালের সাথে কথা বলছিল, কিন্তু প্রিন্সিপাল তো সিয়ং এর কোনো কথা না শুনে তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। সিয়ং তো তখন রাগে রাগে বাইরে এসে উদ্ভট সব কর্মকাণ্ড করতে থাকে, আর সিয়ংকে এই অবস্থায় তার কলিগ যে স্কুলের ডক্টর ছিল সে দেখে ফেলে। ওই কলেজটি প্রিন্সিপালের কাছে ওর নামে কমপ্লেন করত, তার আগে তো সিয়ং সেখান থেকে পালিয়ে আসে। এরপরে সিয়ং যখন একটি ক্লাসরুমে যায় তখন সে দেখে যে তার ছোট ভাই ডান্স করছে। সিয়ং তো তখন তার দিকে ঘুরতে থাকে, যেটি দেখে তো সিয়ং এর ছোট ভাই টেবিল থেকে জাম্প করে। সিয়ং তখন ওর কানটি ধরে ওকে নিজের সাথে বাইরে নিয়ে আসে, তারপর ওকে পানিশমেন্ট দেয়। সেই সময় সিয়ং এর কাছে তার বয়ফ্রেন্ডের ফোন আসে, আর সে সিয়ংকে রাতে দেখা করার জন্য ডাকে। এটি শুনে তো সিয়ং অনেক খুশি হয়ে যায়, আর তারপরে সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে তো সে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল। তখনই সে তার ফোনে তার বয়ফ্রেন্ডের সাথে তোলা পিকচারগুলো দেখতে থাকে। সেই সময় সিয়ং দেখে যে তার বয়ফ্রেন্ডের বদলে তো অন্য একটি ছেলে এসে তার সামনে হাজির হয়েছে। সিয়ং তো অবাক হয়ে তাকে দেখতে থাকে। তখন সিয়ং জানতে পারে যে এই ছেলেটি আসলে তার বয়ফ্রেন্ডই, যে কিনা তার ফেসে প্লাস্টিক সার্জারি করিয়ে নিয়েছিল যাতে তাকে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম লাগে। ছেলেটি তো অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গিয়েছিল, তবে সিয়ং এর তো হ্যান্ডসাম ছেলে একদমই পছন্দ ছিল না, যার কারণে তো সিয়ং এর মনটা খারাপ হয়ে যায়।
কিন্তু তারপরেও সিয়ং নিজের মনকে বুঝে দিতে থাকে যে এই ছেলেটা তো সেই যে আমাকে পছন্দ করে। চেহারা চেঞ্জ হয়ে গিয়েছে তো কি হয়েছে, মানুষের মন তো আর চেঞ্জ হয় না। তবে এই ধারণাটি সিয়ংয়ের সব থেকে বড় ভুল ছিল, কারণ চেহারা চেঞ্জ হওয়ার সাথে সাথে সিয়ংয়ের বয়ফ্রেন্ডের অ্যাটিটিউডও পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল। এই জন্য সে এখন সিয়ংয়ের সাথে ব্রেকআপ করতে চাচ্ছিল। এগুলো শুনে তো সিয়ংয়ের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। তাই সে দেবদাসের মতন তার ভাইয়ের বাড়ি গিয়ে অনেক বেশি ড্রিঙ্কস করতে থাকে, আর তারপরে সে সেখানে থাকা সমস্ত ছেলেদেরকে পটানোর চেষ্টা করছিল। সিয়ংয়ের এই অবস্থা দেখে তখন সিয়ংয়ের ভাই তাকে ক্যাবে করে বাসাতে পাঠিয়ে দেয়। রাস্তার মধ্যে সিয়ংয়ের অতিরিক্ত ড্রিঙ্কস করে ফেলার কারণে তো অনেক বেশি বমি হতে থাকে। তখন সিয়ং তার ফ্রেন্ডকে ফোন দিয়ে ডেকে নেয়। সিয়ং তার ফ্রেন্ডকে বলতে থাকে যে সমস্ত হ্যান্ডসাম ছেলেরা কি একই রকম হয়, তারা কি কখনো কারোর হতে পারে না। এরপরে সিয়ং ওই রেস্তোরাঁ থেকে বাইরে এসে সে যেখানে বমি করছিল সে জায়গাটি পরিষ্কার করতে থাকে। তখনই সে লের সাথে ধাক্কা খায়, যার ফলে তো লে বেচারা নিচে পড়ে যায়, আর সে রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। পরের দিন সকালবেলায় সিয়ং যখন স্কুলে যায় তখন তার হাত থেকে প্রিন্সিপালের ফেভারিট ফুলটি নষ্ট হয়ে যায়, যেটি স্কুলের ডক্টর দেখে ফেলেছিল। প্রিন্সিপাল যখন এসে সবাইকে জিজ্ঞাসা করে যে আমার এই ফুলটি কে নষ্ট করেছে, তখন তো ডক্টর প্রিন্সিপালকে জানিয়ে দেয় সিয়ং এর কথা। এবার তো সিয়ং এর ব্যাপারটা পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছিল যে হ্যান্ডসাম ছেলেরা কোনোদিনও বিশ্বাসের যোগ্য হয় না। অন্যদিকে আমাদের লেকে দেখানো হয়। লের মা তাকে বলছিল যে তোমার দাদি তোমার কোরিয়া আসার ব্যাপারটি জানতে পেরে গিয়েছিল, এই জন্য সে এখন চাচ্ছে যাতে তুমি আমাদের ফ্যামিলি বিজনেসে ইনভলভ হও। কিন্তু লে তো তাকে মানা করে দেয়, কারণ সে কোরিয়াতে থাকতে চাচ্ছিল না। তবে লে মনে মনে এটা ভালো মতনই জানতো যে তার দাদির আগে সে কিছুই বলতে পারবে না। রাতের বেলায় আমরা দেখতে পাই যে সিয়ং তার ফ্রেন্ডদের সাথে মিলে একটি রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছিল এবং অনেক বেশি মজা করছিল। সেই সময় ওই রেস্টুরেন্টে লে আসে। লেকে দেখে তো রেস্টুরেন্টে যারা যারা ছিল তারা সবাই অনেক বেশি শকড হয়ে যায়, আর তারা বলতে থাকে যে একটি ছেলে এত বেশি হ্যান্ডসাম কিভাবে হতে পারে। সব মেয়েরা তো তখন লের জন্য পাগল হয়ে তার আগে পিছিয়ে ঘুরতে থাকে। আর এদিকে আমরা সিয়ংকে দেখি, সে তো তার খাওয়া দাওয়া ছাড়া অন্য কোনো দিকে খেয়াল করছিল না। আর এই ব্যাপারটা তো লেও লক্ষ্য করে। লে তখন উঠে সিয়ং এর কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে। সিয়ং তো তখন অনেক অ্যাটিটিউডের সাথে তাকে জবাব দেয় যে আমি তোমার ফার্স্ট লাভ। এইটি শুনে তো লে অনেক অবাক হয়ে যায়। এর সাথে লে একটি ফ্ল্যাশব্যাকের কথা মনে করতে থাকে। আর এখান থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে ছোটবেলায় লে সিয়ংকে অনেক বেশি পছন্দ করত। তাই সে যখন সিয়ংকে প্রপোজ করতে যায় তখন সিয়ং লের চেহারার কারণে তাকে রিজেক্ট করে দেয়। প্রেজেন্টে লে তো অনেক রাগ দেখিয়ে বলতে থাকে যে তার মানে ওই মেয়েটি তুমি ছিলে। কিন্তু তখনই লের পেটে অনেক বেশি যন্ত্রণা করতে শুরু করে, যার কারণে তো লে তাড়াহুড়া করে ওয়াশরুমে চলে যায়। আসলে লের একটি সমস্যা ছিল, সে যখন অনেক বেশি স্ট্রেসের মধ্যে থাকতো তখনই তার পেটে যন্ত্রণা শুরু হতো। লের চলে যাওয়ার পরে তো তখন সবাই সিয়ংকে জিজ্ঞাসা করে যে ওর হঠাৎ কি হয়ে গেল। তবে সিয়ংও তো এ ব্যাপারে কিছুই জানতো না। ওইদিকে আমাদের লেকে দেখানো হয়, সে তো ওয়াশরুম খুঁজে বেড়াচ্ছিল, কারণ রেস্টুরেন্টের ওয়াশরুমটিও অনেক বেশি নোংরা ছিল। লে তো বাইরে এসে তাড়াহুড়া করে ওয়াশরুম খুঁজতে থাকে। তবে সে কোনো ওয়াশরুম না পাওয়ায় লের কাজ তো ওখানেই সারা হয়ে যায়। তখনই ওই রাস্তা দিয়ে লের ফ্রেন্ড যাচ্ছিল। লের এরকম অবস্থা দেখে তো লের ফ্রেন্ড তখন তাকে নিজের সাথে করে নিয়ে যায়। লে তো ঠিক মতন ঘুমাতেও পারছিল না, যার কারণে সে ডক্টরের কাছে যায়। আর এত রাতে ডক্টর লেকে দেখে তো একটু অবাক হয়ে যায়। লে এখানে ডক্টরকে বলতে থাকে যে ছোটবেলায় সিয়ং যখন আমার প্রপোজালটি রিজেক্ট করে দিয়েছিল সেই দিনের পর থেকে আমি খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু একদিন হঠাৎ করে আমি অনেক বেশি খাওয়া দাওয়া করে ফেলি, যার ফলে আমার প্যান্ট খারাপ হয়ে যায়। আর সেই দিনের পর থেকে আমার এই সমস্যায় চলে আসছে। লে তো এবার সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে যেভাবেই হোক সিয়ং এর থেকে বদলা নিয়ে ছাড়বে, কারণ সিয়ং এর রিজেক্ট করা কষ্টটি সে আজও তার মন থেকে বের করতে পারেনি, যার কারণে তো লে এখন পর্যন্ত সব মেয়েদের থেকে পালিয়ে বেড়ায়। পরের দিন আমরা দেখতে পাই যে লে তার দাদির কাছে এসে বলে যে আমি কোরিয়াতে কোনোভাবেই থাকতে পারবো না, এজন্য আমাকে সব বিজনেস থেকে দূরে রাখো।
দাদি লেকে জানায় যে তুমি 1 বছরের জন্য এই বিজনেসটি সামলিয়ে নাও, তারপরে তুমি যা চাবে তাই হবে। এটি শুনে তো লে রাজি হয়ে যায়। লে সেখান থেকে চলে যাওয়ার পরে তার দাদি এবং তার মা মিলে তো তখন হাসতে থাকে, কারণ তাদের দুজনের তো এটাই প্ল্যান ছিল যে বিজনেসের বাহানায় লেকে এখানে আটকে একটি ভালো মেয়ে দেখে লের বিয়ে দিয়ে দিবে, আর এভাবে তারা সারা জীবনের জন্য লেকে কোরিয়াতে আটকে রাখতে পারবে। অন্যদিকে আমাদের সিয়ংকে দেখানো হয়, সে তো তার একটি ফ্রেন্ড কিং এর ব্যাপারে জানতে পারে যে সে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই জন্য তো সিয়ং তাকে নিজের সাথে করে তার বাসাতে নিয়ে আসে। তখনই সিয়ং এর কাছে তার কলিগের ফোন আসে, আর সে তাকে তার এবং লের সাথে ডিনারে যাওয়ার জন্য বলে। সিয়ং কিং এর কথাতে তো সেখানে চলে যায়, যেখানে লে সিয়ংকে বলে যে আমার মনে হয় ওদের দুজনকে আমাদের এখানে একা রেখে সাইডে গিয়ে বসা উচিত। সিয়ংও তো তখন বুঝতে পারছিল যে ওরা দুজনে একে অপরকে পছন্দ করে, এই জন্য সে লের কথাতে রাজি হয়ে যায় এবং তারা দুজনে একটি সাইডে গিয়ে বসে। এখানে আসার পরে লে সিয়ংকে বলে যে আমি আজও তোমাকে পছন্দ করি, আর আমি তো এখন আর মোটা এবং অসুন্দর দেখতে নাই। লে তো মনে মনে ভাবছিল যে সিয়ং এবার তাকে মানা করতে পারবে না, কারণ সে এত বেশি হ্যান্ডসাম যে হয়ে গিয়েছে। কিন্তু সিয়ং তো ওর মুখের উপরে নানা ধরনের খারাপ খারাপ কথা বলে ওকে রিজেক্ট করে দিয়ে তার ফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে চলে আসে। আর এদিকে লে তো বিশ্বাসই করতে পারছিল না যে সে এত হ্যান্ডসাম হওয়ার সত্ত্বেও সিয়ং তাকে এভাবে রিজেক্ট করলো। লের ফ্রেন্ড এসব শোনার পরে তাকে পরামর্শ দিতে থাকে যে তুমি এবার তোমার কার্ড দেখে ওকে ইমপ্রেস করার চেষ্টা করো, ও নিশ্চয়ই তোমার জালে ফেসে যাবে, আর তারপরে তুমি খুব সহজে ওকে ডাম্প করতে পারবে। লের কাছে তো তার ফ্রেন্ডের দেওয়া আইডিয়াটা অনেক বেশি পছন্দ হয়, এই জন্য লে নিজের জন্য একটি কার নিতে চলে যায়। আর সেখানে যাওয়ার পরে সে সিয়ংকে তার ভাইয়ের সাথে দেখতে পায়, আর সে তো এখানে মনে করছিল যে ওরা দুজনে হয়তো কাপল। এইটি দেখে তো লে অনেক বেশি রেগে যায়, আর সে রাগ করে সেখান থেকে সোজা একটি বাড়ি চলে আসে। এখানে আসার পরে লে দেখে যে সিয়ং তো এখানে অন্য একটি ছেলের সাথে ছিল, যেটি সিয়ং এর সেকেন্ড ব্রাদার ছিল। এটি দেখে তো লে মনে মনে ভাবতে থাকে যে এই মেয়ে একই টাইমে দুটি ছেলেকে ডেট করছে, কিন্তু এত ছেলের সাথে ডেট করার পরেও ও আমার মতন হ্যান্ডসাম ছেলেকে অ্যাকসেপ্ট করছে না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সিয়ং কিং এর সাথে বাইরে ওয়াক করছিল, তখনই সে পার্কের মধ্যে একটি মেয়েকে শুয়ে থাকতে দেখে। সিয়ং তখন ওই মেয়েটির কাছে গিয়ে তাকে বলে যে তোমার যদি থাকার মতন কোনো জায়গা না থাকে তাহলে তুমি আমার বাসাতে আসতে পারো, কিন্তু মেয়েটি তো তাকে মানা করে দিয়ে একটি ব্যাগ দেয়, আর তাকে বলে যে এই ব্যাগটি তুমি তোমার কাছে রেখে দাও, কিন্তু সিয়ং তো তাকে মানা করে দেয়, কারণ এই ব্যাগটি ছিল টাকাতে ভরা। এরপরে তো সিয়ং টিস্যুর উপরে লিপস্টিক দিয়ে তার নাম্বার লিখে দেয়, আর ওই মেয়েটিকে দিয়ে বলে যে যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সিয়ং এর সেখান থেকে চলে যাওয়ার পরে তো ওই মেয়েটি তখন একটি বড় বাসাতে যায় এবং সেখানে একা বসে সিয়ং এর নাম্বারটি দেখতে থাকে। পরের দিন সকালবেলায় আমরা দেখি যে লে সিয়ং এর স্কুলে যায়, কারণ এটি তার দাদিরই ছিল। সেখানে যাওয়ার পরে সে যখন সিয়ংকে দেখতে পায় তখন তো তার আবারও পেটে ব্যথা শুরু হয়ে যায়, তাই সে তাড়াতাড়ি করে অফিসে চলে আসে। আর তারপরে সে তার ডক্টর ফ্রেন্ডকে ফোন দেয় আর সমস্ত কিছুর ব্যাপারে জানায়। ডক্টর ফ্রেন্ড তো তখন তাকে ওষুধ খাওয়ার জন্য বলে, আর তাকে এটাও বলে যে তুমি এখন থেকে সিয়ং এর চোখে চোখ রেখে দেখার চেষ্টা করো, এতে করে তোমার প্রবলেমটা খুব তাড়াতাড়ি সেরে যাবে। লে তো কোনোভাবেই সিয়ং এর চোখে চোখ রেখে তাকাতে পারতো না, যার কারণে তো সে সিয়ং এর একটি ছবি ক্লিক করে নেয়। কিন্তু লে যখনই সিয়ং এর এই ছবিটিতে তার চোখের দিকে তাকায় তখন আবারও তার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। ওইদিকে আমরা কিংকে দেখি, সে এসে সিয়ংকে জিজ্ঞাসা করে যে লে স্কুলে কি করতে এসেছে। সিয়ং বলে যে এই ব্যাপারে তো আমি নিজেই কিছু জানি না। সিয়ং তখন লের ব্যাপারে জানার জন্য ইন্টারনেটে সার্চ করে দেখতে থাকে, আর সে জানতে পারে যে এই স্কুলের উত্তরাধিকারী তো লেই। এটি শুনে কিং তো লের উপর অনেক ইমপ্রেস হয়ে যায়, তবে সিয়ং এর তো এসবে কিছুই যায় আসছিল না। লে তো স্কুল থেকে বেরিয়ে তার নতুন কারে বসতে যাচ্ছিল, তখনই তার চোখ পড়ে গ্রাউন্ডে থাকা সিয়ং এর দিকে। সিয়ং তো লেকে দেখা মাত্রই তাকে হাই দিচ্ছিল, যেটি দেখে তো লে অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু তখনই লে তার কারের দিকে তাকিয়ে মনে হতে থাকে যে সিয়ং হয়তো এই কারটিকে দেখে তাকে হাই দিয়েছে, যার ফলে তো লের এটা বিশ্বাস হয়ে যায় যে তার ফ্রেন্ড যা বলছিল সেটাই ঠিক। এরপরে আমরা দেখতে পাই যে লেকে ওয়েলকাম পার্টি দেওয়ার জন্য সমস্ত স্টাফরা তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়, যেখানে সিয়ং এর সাথে দেখা করতে তার এক্স বয়ফ্রেন্ড এসেছিল। এখানে সিয়ং এর এক্স তাকে বলতে থাকে যে আমার নতুন গার্লফ্রেন্ড যখনই আমার ফেসিয়াল সার্জারির ব্যাপারে জানতে পারে তখনই সে আমাকে ছেড়ে চলে যায়।
সিয়ং তো তার এক্স বয়ফ্রেন্ডকে এত কষ্ট পেতে দেখে তখন সে তাকে কমফোর্ট করার চেষ্টা করে, তবে তার এক্স তো তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ওদের দুজনকে রেস্টুরেন্টের ভিতর থেকে লে দেখছিল, তাই সে তাড়াতাড়ি বাইরে এসে সিয়ংকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। সিয়ং তখন একটি ড্রাইভারকে ফোন দেয় আর তাকে তার এক্স এর অ্যাড্রেস দিয়ে দেয়। সিয়ং এর কথা শুনে লে তাকে জিজ্ঞাসা করে যে ওই ছেলেটা কে ছিল। সিয়ং জানায় যে ওটি আমার এক্স ছিল, কিন্তু ও আর আগের মতন দেখতে নেই। সিয়ং এর কথা শুনে তো লের কাছে এটাই মনে হতে থাকে যে সিয়ং হয়তো ছোটবেলার মতন এখনো গুড লুকসকে বেশি প্রায়োরিটি দেয়। এরপরে ওরা দুজনে ভিতরে গিয়ে সমস্ত স্টাফদের সাথে বসে খাবার খেতে থাকে। সেই সময় লে সিয়ংকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে যে কোনো স্টুডেন্ট যদি তার সাথে খারাপ আচরণ করেছে এমন কারো থেকে বদলা নিতে চায় তাহলে তার কি করা উচিত। এটা শুনে তো সিয়ং একদম চুপ হয়ে যায় আর সে তার প্রশ্নের কোনো অ্যান্সারও দিতে পারে না। কিং তখন সিয়ংকে সাইডে নিয়ে গিয়ে বলে যে আমার মনে হয় লে তোমাকে এই জব থেকে বের করে দিতে পারে, তাই তোমার উচিত ওর কাছে গিয়ে ক্ষমা চাওয়া। এটা শোনার পরে তো সিয়ং তখন লের সাথে কথা বলতে যায় আর তাকে বলে যে ওই সময় আমরা দুজনে অনেক ছোট ছিলাম, তাই ছোটবেলার কথাগুলো এখন ভুলে যাওয়াটাই ভালো। এটা বলে সিয়ং তার বন্ধুদের হাতটি লের দিকে বাড়ায়, কিন্তু লে তো তাকে কিছুই বলে না, যার কারণে তো সিয়ং সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখনই আমরা দেখি যে লের হাতে আঘাত লেগেছিল, যার কারণে তো সে তার মিডিল ফিঙ্গারটি ধরেছিল। সিয়ং যখনই লেকে এইভাবে দেখে তখনই তো তার মনে হয় যে লে হয়তো তাকে কোনো খারাপ ইঙ্গিত দিচ্ছে। এই জন্য সিয়ং লের কাছে এসে তাকে ঘুরতে থাকে। লে তখন ওকে বোঝানোর চেষ্টা করলে সিয়ং তো লেকে দেওয়ালের দিকে ধাক্কা দিয়ে দেয়। সিয়ংকে এত কাছাকাছি দেখে তো লে তখন তার ছোটবেলার কথা মনে করতে থাকে যে ছোটবেলাতে সিয়ং তার কাছে এসে তাকে স্মাইল করে দেখছিল। এই জন্য তো লে সিয়ংকে ভালোবেসে ফেলেছিল, কারণ লে লুকসের কারণে কেউ তার সাথে মিশতে চাইতো না, বরং তাকে সবাই সবসময় বিরক্ত করতো। সিয়ংই শুধুমাত্র একটা মেয়ে ছিল যে কিনা ওর সাথে কথা বলতো। প্রেজেন্টে লে সিয়ং এর দিকে তাকিয়ে তার বুকে হাত রেখে বলে যে হ্যাঁ, ওটা তুমিই ছিলে। লে তো তার এবং সিয়ং এর ছোটবেলায় কেটে যাওয়া মুহূর্তগুলোর কথা মনে করে স্মাইল করতে থাকে। সিয়ং তখন রাগান্বিত হয়ে ওকে জিজ্ঞাসা করে যে তুমি আমার পিছন থেকে আমাকে এভাবে ইঙ্গিত করো। লে তো তখন চুপচাপ সিয়ং এর হাতে নিচ দিয়ে পালিয়ে চলে যাচ্ছিল। সিয়ংও তখন লেকে আর কিছু বলে না, যেতেই দেয়। এরপরে আমরা দেখতে পাই যে কিং সিয়ংকে জিজ্ঞাসা করে যে তুমি লেকে মারধর করে তার লাশ আবার ঠিক জায়গায় পৌঁছে দাওনি তো। এইটি শুনে তো সিয়ং রেগে গিয়ে ওকে আর কোনো উত্তরই দেয় না। ওইদিকে আমরা লেকে দেখি সে তার ডক্টরের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে সিয়ংকে দেখা মাত্রই আমার হার্টবিট এত বেশি ফাস্ট কেন হয়ে যায়। ডক্টর তাকে যে কারণটি জানায় সে কারণটি তো লে কোনোভাবে মানতে রাজি ছিল না। ডক্টরের তো তখন আর কিছু করার ছিল না, তাই সে হেরে গিয়ে লেকে তার হার্টের চেক আপের জন্য ডাকে। লে ডক্টরের কথা মতন তার হার্ট চেক আপ করাতে আসে আর রিপোর্টে দেখা যায় যে সবকিছুই নর্মাল আছে। সেখান থেকে লে আবার স্কুলের দিকে যায়। তখন সে যখন সিয়ংকে দেখে তখন তো তার হার্টবিট আবারও ফাস্ট হয়ে যায়। এই জন্য তো লে রেগে গিয়ে সেখান থেকে ফিরে চলে যায়। এদিকে অফিসে এসে সিয়ং যখন জানতে পারে যে লে আসেনি তখন তো তার মনটা খারাপ হয়ে যায়, কারণ সে লেকে দিয়ে কিছু জরুরি ডকুমেন্টসে সাইন করাতে চাচ্ছিল। স্কুল শেষ করে সিয়ং বাসায় এসে সে যখন তার স্কুলের অ্যালবামটি খুলে দেখে তখন সে একটি ডায়েরির মধ্যে থেকে তার এবং লের ছবি দেখতে পায়, আর ওই ছবির উপরে লেখা ছিল বেস্ট ফ্রেন্ড। এই ছবিটি দেখে সিয়ং ভাবতে থাকে যে লেও ছোটবেলায় কতটা ভালো ছেলে ছিল, কিন্তু এখনো পুরোটাই বদলে গিয়েছে। সিয়ং তো তখন মনে করতে থাকে যে সেদিন ডিনার টেবিলে লে তার থেকে কিভাবে বদলা নেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করছিল। সিয়ং বলতে থাকে যে আমি জানি লে আজও ওই দিনটার কথা নিজের মনে নিয়ে বসে আছে। অন্যদিকে আমরা লেকে দেখতে পাই সে তো তার ফ্রেন্ডসদের সাথে একটি ক্লাবে যায়। এখানে আসার পরে যে মেয়েরাই লের কাছে আসতে চাচ্ছিল তাদেরকে লে তার থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। লের এই পরিস্থিতি দেখে লে ফ্রেন্ড তাকে বলে যে আমার মনে হয় তোমার একটি মেয়ের সাথে ডেট করা উচিত, কিন্তু লে তো এটি শুনে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়, কারণ প্রথমে ভয়ের কারণে এবং দ্বিতীয়ত ভালোবাসার কারণে সে এখন কোনো মেয়েকে আর ডেট করতে পারবে না। এরপরে আমরা দেখি যে লে তো বেশ কিছুদিন ধরে আর স্কুলে যাচ্ছিল না। এটি দেখে তো সিয়ং তখন লেকে ফোন দেয়, কারণ সে লেকে দিয়ে কিছু ডকুমেন্ট সাইন করাতে চাচ্ছিল। সে লেকে ফোন দিয়ে তাকে বাইরে দেখা করার জন্য বলে, কিন্তু লে তাকে বলে যে আমি বাইরে যেতে পারবো না, তোমার যদি আমার সাথে কোনো কাজ থাকে তাহলে তুমি আমার বাসায় এসে আমার সাথে দেখা করতে পারো। সিয়ং তো এটি শুনে রাজি হয়ে যায়।
কিন্তু লে তো অনেক বেশি কনফিউজড হয়ে যায় যে সিয়ং কি আদেও তার বাসাতে আসবে নাকি আসবে না। কারণ ছোটবেলাতেও এরকম অনেক দিন হয়েছে যে সিয়ং তার বাসাতে আসতে চেয়েছে আর লে সিয়ং এর জন্য তার বাসাতে অপেক্ষা করে গিয়েছে, তবে সিয়ং আসেনি। এই জন্য লের আজও এটাই মনে হচ্ছিল যে সিয়ং হয়তো তার বাসাতে আসবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যে সে সিয়ংকে তার বাসার দরজার সামনে দেখে, যেটি দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। সিয়ং তো তার হাতে করে কিছু ড্রিঙ্কসের বোতল নিয়ে এসেছিল, যেটি দেখে লে মনে মনে ভাবতে থাকে যে এত রাতে কোনো মেয়ে কি কোনো ছেলের বাসাতে ড্রিঙ্কস নিয়ে আসে। এর মানে ডকুমেন্টসে সাইন করা শুধুমাত্র ওর একটি বাহানা। আর এদিকে সিয়ং যার বাথরুমে যাওয়ার খুব প্রয়োজন ছিল। এরপরে সিয়ং যখন উঠে বাথরুমের দিকে যায় তখন সে দেখে যে এটি তো সেই জায়গা যেখানে ও ডিজাইনিং করতো। আর এটি দেখে তো সিয়ং এর কাছে মনে হয় যে ও যেমনটা মনে করছিল যে লে হয়তো বড় হয়ে পুরো পরিবর্তন হয়ে গিয়েছে, ও আসলে এতটাও পরিবর্তন হয়নি। কারণ ও তো এখন পর্যন্ত ডিজাইনিং করে যেমনটা সে ছোটবেলায় করতো। ও পিছন থেকে লেকে দেখতে থাকে। তখন ওর কাছে মনে হয় যে ছোটবেলার লে হয়তো তার সামনে বসে আছে। তখন তো সে লের সাথে কথা বলার জন্য তার দিকে এগোতে থাকে। সেই সময়ের কাছে কিং এর মেসেজ আসলে ওর খেয়াল আবার অন্যদিকে চলে যায়। এরপরে সিয়ং লের কাছে এসে তার জন্য ড্রিঙ্কসের ক্যানের বোতলটি খুলতে যায়, তবে ড্রিঙ্কস তো তখন সিয়ং এর গায়ের উপরে পড়ে যায়, যার ফলে তো সিয়ং তার একটি শার্ট খুলে ড্রিঙ্কসটি পরিষ্কার করতে থাকে। আর এটি দেখে তো লে পুরো শকড হয়ে যায় আর অনেক বেশি নার্ভাসও হতে থাকে। নিজের নার্ভাসনেস কাটানোর জন্য লে তখন তার সামনে থাকে একটি ডকুমেন্টস তার সামনে নিয়ে পড়তে থাকে। সিয়ং এ তখন লেকে দেখে মনে হয় যে লে হয়তো ডকুমেন্টসটি বুঝতে পারছে না, যার কারণে সিয়ং লের কাছে গিয়ে বসে আর সে লেকে ডকুমেন্টসগুলো বোঝাতে থাকে। তবে লের মনের মধ্যে তো অস্থিরতা প্রতিনিয়ত বেড়েই চলছিল। এই জন্য সে সিয়ং এ থেকে দূরে থাকতে তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। সিয়ং তখন অবাক হয়ে লের পিছনে যেতে থাকে আর তাকে বলতে থাকে যে তুমি ছোটবেলার ওই ব্যবহারের জন্য এখন তুমি আমার সাথে এমনটা করতে পারো না, কারণ আমি জানি যে তুমি এখনো আমাকে লাইক করো। এটি শুনে তো লে যখনই পিছনে ঘুরে তখনই সে সিয়ং এর সাথে ধাক্কা খেয়ে যায়। লে তখন নিজের মনের অস্থিরতাটি দূর করার জন্য সিয়ংকে নিজের কাঁধে তুলে তার বাসার দরজাটি খুলে সিয়ংকে বাইরে নামিয়ে দেয়। আর লের বাসার দরজার বাইরে সিয়ং এর কলিগ এবং লের ফ্রেন্ড দাঁড়িয়েছিল। আর এটি দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। সিয়ং এ চলে যাওয়ার পরে তো লে তখন নিজের শার্টের মধ্যে লুকিয়ে বসেছিল। তারপরে সে যখন তার রুমে উঠে চলে যেতে থাকে তখনই সে সেখানে সিয়ং এর শার্ট পরে থাকতে দেখে, যেটি দেখে তো সে ওই শার্টটিকে নিজের কাছে রেখে দেয়। রাতের বেলায় তো লে ঠিক মতন ঘুমাতেও পারছিল না, কারণ তার বারবার সিয়ং এর কথাই মনে পড়ছিল। এই জন্য সে তখন উঠে ওয়ার্কআউট করতে থাকে। ওয়ার্কআউট শেষ করে এসে সে যখন ঘুমাতে যায় তখন তার মনে হয় যে সিয়ং হয়তো তার পাশেই আছে। আর এসব কিছু দেখে তো লে তখন ডিসিশন নেয় যে সে এখন থেকে সিয়ংকে পুরোপুরিভাবে ইগনোর করবে। পরের দিন আমরা দেখি যে লে সিয়ং এর ওই শার্টটি ড্রাই ক্লিন করে তার কাছে পাঠিয়ে দেয়, যার সাথে সাইন করা সিয়ং এর সেই ডকুমেন্টস গুলো ছিল। এটি দেখে তো সিয়ং অনেক বেশি খুশি হয়ে যায়। সেই জন্য সে লেকে ফোন দিয়ে ধন্যবাদ জানায়। এটি শুনে তো লে একটু অবাক হয় যে ও আমাকে এভাবে কিভাবে কল করতে পারে, কারণ সিয়ং এর কথা শুনে এটাই মনে হচ্ছিল যে কালকে হয়তো ওদের দুজনের মাঝে কিছুই হয়নি। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে লের দাদি এবং মা তাকে ব্লাইন্ড ডেটে পাঠাতে যাচ্ছিল। এতে তো লেও রাজি হয়ে যায়, কারণ তার এটাই মনে হচ্ছিল যে এর ফলে হয়তো সে সিয়ং এর থেকে দূরে থাকতে পারবে। এই জন্য লে ব্লাইন্ড ডেটে চলে যায়। সেইখানে সিয়ং ও কিং এর সাথে এসেছিল। সিয়ং যখন লেকে অন্য একটি মেয়ের সাথে দেখতে পায় তখন তো তার মনটা খারাপ হয়ে যায়। কিন্তু তখনই সিয়ং এর লের দিকে তাকিয়ে মনে হতে থাকে যে লের হয়তো এই ডেটের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, তাকে হয়তো জোর করে এখানে পাঠানো হয়েছে। আর এদিকে লেরও তো ডেটে আসার পরও শুধু সিয়ং এর কথাই মনে পড়ে যাচ্ছিল। তাই ডেট শেষ করে লে যখন বাসায় ফিরছিল তখন সে তার মাকে বলে দেয় যে এরপর থেকে তার মা যেন তার জন্য আর কোনো ডেটের ব্যবস্থা না করে। লে তো যেখানে যাচ্ছিল সেখানে শুধুমাত্র সিয়ংকে দেখতে পাচ্ছিল, যার কারণে তো লের কাছে তখন মনে হতে থাকে যে সে হয়তো পাগল হয়ে গিয়েছে। তখনই আমরা দেখি যে সিয়ং তার সাথে দেখা করতে আসে এবং তাকে থ্যাঙ্কস বলে একটি গিফট দেয়, যেটি দেখে তো লে তাকে কোনো কিছুই বলে না। সিয়ং এ তখন মনে হয় যে লের কাছে হয়তো গিফটটি পছন্দ হয়নি। সিয়ং বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার গিফটটি চেঞ্জ করে দিচ্ছি। এটি শুনে তো লে সিয়ং এর সাথে যেতে থাকে।
তবে ওরা যখন গিফট শপের সামনে গিয়ে পৌঁছায় তখন দেখে যে গিফট শপটি তো অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে তো তারা গিফটটি আর চেঞ্জ করতে পারে না। তবে এই গিফটটি লের কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল, তবে সে এরকম ভান এ কারণে করছিল যাতে করে সে সিয়ং এর সাথে কিছুটা সময় কাটাতে পারে। সিয়ং তখন লের কাছে আসে এবং তার মাথায় হাত রেখে বলে যে তুমি তো ছোটবেলায় এত লম্বা ছিল না, কিন্তু এখন অনেক বেশি লম্বা হয়ে গিয়েছো। লে তো তখন অবাক হয়ে শুধু সিয়ংকে দেখে যাচ্ছিল আর মনে মনে বলছিল যে সিয়ং তুমি আমার এত কাছে কেন আসছো। সিয়ং তখন সেখান থেকে হাঁটা ধরলে সে লেকেও তার সাথে আসার জন্য বলে, কিন্তু লে তো রোবটের মতন দাঁড়িয়ে শুধু সিয়ংকে দেখে যাচ্ছিল। পরের দিন লে আবারও ডক্টরের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে আমি কিভাবে জানতে পারবো যে আমি সিয়ং এর জন্য কি ফিল করি। ডক্টর তখন বলতে থাকে যে তুমি যখন সিয়ং এর সাথে থাকবে না তখন শুধু তুমি সিয়ং এর ব্যাপারে ভেবে চলবে আর তোমার এটাই মনে হবে যে সিয়ং এখন কি করছে। এছাড়াও তুমি যখন সিয়ংকে অন্য ছেলের সাথে দেখতে পারবে তখন তোমার অনেক জেলাস ফিল হবে। এগুলো শোনার পরে লে যখন বাসায় ফিরে তখন সে ভাবতে থাকে যে আমি সিয়ংকে একদমই মিস করছি না, কারণ আমি তোকে শুধুমাত্র 15 ঘন্টা 18 মিনিট 23 সেকেন্ড আগে দেখেছি। আর তারপরে সে যখন শাওয়ার নিতে যায় তখন সে ভাবতে থাকে যে সিয়ং এখন স্কুলেই থাকবে, তাই এখন ও অন্য কোনো ছেলের সাথে থাকার সম্ভাবনাই নাই। অন্যদিকে আমাদের সিয়ংকে দেখানো হয় তার স্কুলের একটি স্টুডেন্টের পায়ে ব্যথা লাগার কারণে সে তাকে ডক্টরের কাছে নিয়ে আসে। এই ডক্টরটি সিয়ংকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিল, তাই সে এখানে সিয়ংকে বলে যে আমার মনে হয় তোমারও পায়ে আঘাত লেগেছে। এটা বলে সে সিয়ং এর পায়ে ওষুধ লাগিয়ে দিতে যায়। তবে ডক্টর তো জানতো না যে লে তাদের দুজনকে লুকিয়ে লুকিয়ে দেখছে। এগুলো দেখে তো লের অনেক বেশি জেলাস ফিল হতে থাকে। সে তখন ভাবতে থাকে যে ডক্টর আমাকে যা যা বলেছিল তার মানে সেটাই ঠিক। এইসব কথা চিন্তা ভাবনা করে সে বাসাতে চলে যাচ্ছিল, কিন্তু তখনই সে একটি ফুলের বুকে কিনে আবার স্কুলে ফিরে আসে। তারপর সে সিয়ং এর দিকে যেতে থাকে, কিন্তু তখনই তার ছোটবেলার সমস্ত কথা আবারও মনে পড়তে থাকে, যার কারণে সে ফুলের বুকেটাকে জানালা দিয়ে ফেলে আবারও সেখান থেকে চলে যায়। রাতের বেলায় আমরা দেখতে পাই যে সিয়ং লিয়ের কথা মতন তার সাথে দেখা করতে একটি শপে যায়, যেখানে লে সিয়ংকে বলে যে আমি তোমার সাথে থাকতে চাই। সিয়ং এর তো এটাই মনে হচ্ছিল এতদিন যে লের হয়তো মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তারপরে সিয়ং একটু ভেবে ওকে বলে যে আমার মনে হয় তোমার একটি ফেক গার্লফ্রেন্ড লাগবে, যাতে করে তোমার মা তোমাকে আর ব্লাইন্ড ডেটে না পাঠাতে পারে, কি তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমার আর কিছু বলা লাগবে না, যাও, আমি তোমার ফেক গার্লফ্রেন্ড হতে রাজি আছি। এটি শুনে তো লে খুশি হয়ে সিয়ংকে জড়িয়ে ধরে, কারণ সিয়ং এর তার সাথে থাকাটাই লের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। আর তারপরে লে সিয়ংকে কিস করতে যায়, তবে সিয়ং তো লের গালটা টেনে ধরে তাকে পিছনে সরিয়ে দেয়। এতে করে তো লে ব্যাপারটা বুঝতে পেরে যায় যে সিয়ং অনেক বেশি স্ট্রং, তাই ওর থেকে দূরে থাকাটাই বেটার হবে। লে সিয়ং এর সাথে তার বাসাতে যায়, তখনই বাসার মধ্যে থেকে সিয়ং এর ভাইকে বের হতে দেখে লে তখন ভাবতে থাকে যে সিয়ং তার বয়ফ্রেন্ডের সাথে একই বাসাতেই থাকে। সেই সময় সিয়ং এর আরেকটি ভাইও সেখানে চলে আসে, আর এটি দেখে তো লে বেচারা আরো বেশি শকড হয়ে যায়, কারণ লে তো এই ভাইটিকেও সিয়ং এর বয়ফ্রেন্ডই মনে করছিল। এবার তো লে তার মনে মনে ভাবতে থাকে যে সিয়ং তার মানে তার দুটি বয়ফ্রেন্ডের সাথে একই বাসাতে থাকে। সিয়ং তখন ওকে জানায় যে এরা দুজন হচ্ছে আমার ভাই, আর এটা শুনে তো লে একটি শান্তির নিঃশ্বাস ফেলে। পরের দিন সিয়ং এবং লে একসাথে ডেটে যায়, যেখানে সিয়ং তো লের সাথে পিকচার তুলতে ব্যস্ত ছিল। লে তো মনে মনে ভীষণ খুশি হচ্ছিল যে ফাইনালি সিয়ং এখন তার সাথে আছে। ডেট শেষ করে রাতের বেলায় সিয়ং লের দেওয়া একটি কেক নিয়ে বাসাতে চলে যায়। সিয়ং এর ভাই তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি লের সাথে ডেট কিভাবে করছো, কারণ তুমি তো হ্যান্ডসাম ছেলে দেখলে ঘৃণা করতা। সিয়ং বলে যে তুমি তোমার ভুল ভাবনা থেকে বেরিয়ে আসো, কারণ আমি লেকে শুধুমাত্র হেল্প করছি যাতে লের ফ্যামিলি ওকে জোর করে কোনো ডেটে পাঠাতে না পারে। পরের দিন স্কুলে লে আবারও সিয়ংকে ওই ডক্টরের সাথে দেখতে পায়, আর এটি দেখে তো লে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। তাই সে সিয়ং এর কাছে গিয়ে বলে যে তুমি সবাইকে গিয়ে বলে দাও যে তুমি আমার সাথে ডেট করছো। সিয়ং বলে যে এটি আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে না, কারণ তুমি আমার বস। সিয়ং এর এই কথাটাও তো লিয়ের কাছে ঠিক মনে হয়। এই জন্য লে সিয়ংকে বলে যে ঠিক আছে, তবে তুমি ওই ডক্টরের থেকে দূরে থাকবে। এটি বলে লে সেখান থেকে চলে যায়। তবে লের এই বিহেভিয়ার দেখে তো সিয়ং একটু অবাক হয়, আর সে ভাবতে থাকে যে লের হঠাৎ করে কি হয়ে গেল, কারণ লের একটি ফ্রেন্ড সিয়ংকে বলেছিল যে লের মেয়েদের প্রতি না বরং ছেলেদের প্রতি ইন্টারেস্ট আছে, আর এই কারণে মূলত সিয়ং লের ফেক গার্লফ্রেন্ড হতে রাজি হয়েছিল।
পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে লের ওই ফ্রেন্ডটি এসে সিয়ংকে বলে দেয় যে আমি সেদিন তোমাকে যেটি বলেছিলাম সেটি আসলে মিথ্যা বলেছিলাম, লের আসলে মেয়েদের প্রতি ইন্টারেস্ট আছে। সিয়ং তখন রেগে গিয়ে ওকে বলে যে তোমরা দুজনে একদমই বদলাওনি। এরই সাথে আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, আর আমরা জানতে পারি যে ছোটবেলায় সিয়ং লেকে এজন্য রিজেক্ট করেছিল কারণ সে লেকে দেখেছিল কিছু ছেলের সাথে বেট লাগাতে, যে কার প্রপোজালটি সিয়ং অ্যাকসেপ্ট করে। প্রেজেন্টেও সিয়ং লেকে বলতে থাকে যে তুমি এখন আমার সাথে এমনটাই করলে। লে তখন সিয়ংকে বলে যে তোমার কি আমাকে অমন ছেলে মনে হয় যে বেড ধরে একটি মেয়েকে ডেটে নিয়ে যাবে? সিয়ং তখন বলে যে হ্যাঁ তুমি এমনই, আর এখনো তুমি এমনটাই করছো। সিয়ং এর কথা শুনে তো লের অনেক বেশি কষ্ট লাগে, আর সে ভাবতে থাকে যে সিয়ং যদি আমাকে এতটাই খারাপ ছেলে ভাবে তাহলে এখন আমি খারাপ ছেলেই হয়ে যাব। আর ও আমাকে যে কথাগুলো আজ বললো এই কথাগুলোর উপরে ওর অবশ্যই আফসোস হবে। পরের দিন আমরা দেখতে পাই যে লে সিয়ংকে তার অফিস রুমে ডাকে আর তাকে বলে যে হ্যাঁ আমি তোমার সামনে ছেলেদের প্রতি ইন্টারেস্ট হওয়ার নাটক করেছি যাতে করে আমি তোমাকে আমার ফেক গার্লফ্রেন্ড বানাতে পারি। এটা বলে সে সিয়ংকে তার সাথে যাওয়ার জন্য বলে আর তাকে কারের চাবি দিয়ে বলে যে তোমাকে কারটি ড্রাইভ করতে হবে। সিয়ং মানা করে দিলে লে তখন তাকে হুমকি দিয়ে বলে যে তাহলে আমি তোমার বদলে অন্য টিচার নিয়ে আসবো। সিয়ং তো তখন বাধ্যতামূলকভাবে লের কথাতে রাজি হয়ে যায়। লি তো সিয়ংকে সাথে করে ডক্টরের সাথে দেখা করতে একটি রেস্টুরেন্টে আসে। ডক্টর লেকে বলতে থাকে যে তুমি ওই মেয়েকে নিজের সাথে করে নিয়ে এসেছো যাকে তুমি পছন্দ করো। লে বলে যে এখন ওর প্রতি আমার মনের মধ্যে আর কোনো ফিলিংস নেই। এরপর থেকে আমরা দেখি যে সিয়ং এবং লে একে অপরকে অনেক বেশি মিস করে যাচ্ছিল, তবে তাদের জেদ এত বেশি ছিল যে তারা তাদের মনের কথাটিও বলতে পারছিল না। লি যেহেতু অফিসের বস ছিল তাই সে এটির পুরো ফায়দা উঠিয়ে প্রিন্সিপালকে ফোন দিয়ে এটি ডিনার ক্যাম্পেইনের আয়োজন করতে বলে। ডিনারের সময় তো সিয়ং এখানে ড্রিঙ্ক করতে যায়, তবে লি তো তাকে ড্রিঙ্ক করতে মানা করে, কিন্তু সিয়ং লির কথা না শুনে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। এরপরে সিয়ং বাহিরে এসে একা বসেছিল। লি তখন তার কাছে এসে বলে যে চলো আমি তোমাকে তোমার বাসাতে রেখে আসি। সিয়ং বলে যে তুমি একদম আগের মতনই আছো। লি বলে যে তুমি কি দেখছো না আমি কতটা পাল্টে গিয়েছি। সিয়ং তাকে কোনো উত্তর দেওয়ার আগেই সে লিয়ের কোলের মধ্যে অজ্ঞান হয়ে যায়। তখনই সেখানে ডক্টরটি মানে মিনুক আসে এবং সে লিকে বলে যে তোমার জন্য সিয়ং আজকে এত বেশি ড্রিঙ্ক করেছে। লি বলে যে তোমাকে এ ব্যাপারে নাক গলাতে হবে না, আর তুমি সিয়ং এর জন্য এত চিন্তা কেন করছো? তুমি কি সিয়ংকে পছন্দ করো? এখান থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে লি এবং মিনুকের ফ্যামিলি ওরা দুজনে যখন ছোট ছিল তখন থেকে ফ্রেন্ড ছিল। মিনুক যে লিয়ের কাজিন ছিল সে ছোটবেলা থেকে লিকে দেখে অনেক বেশি জেলাস ফিল করতো, কারণ লিয়ের প্যারেন্টসরা তাকে অনেক বেশি ভালোবাসতো। আর এটাই কারণ ছিল যে আজকে সে যখন সিয়ংকে লিয়ের কোলের মধ্যে দেখে তখন সে জেলাস ফিল করতে থাকে, যার ফলে সে ওদের দুজনের মাঝে কাবাব মে হাড্ডি হয়ে ঢুকে পড়ে। লি যে তাকে জিজ্ঞেস করে যে তুমি সিয়ংকে পছন্দ করো নাকি, এই কথাতে তো তাদের দুজনের মাঝে ভালো মতনই তর্কাতর্কি শুরু হয়ে যায়। ওদের দুজনের তো চিল্লানোর শব্দতে সিয়ং এর আবারও জ্ঞান ফিরে আসে আর সে ওদের দুজনকে ওখানে ফেলে রেখে চলে যায়। মিনক যখনই কারের মধ্যে সিয়ংকে দেখতে পায় না তখনই সে লিয়ের সাথে করে সিয়ংকে খুঁজতে বের হয়। লি তখন মিনিয়ককে সাথে করে সিয়ং এর বাসাতে যায়। মিনিয়ক তখন জেলাসিতে লিকে জিজ্ঞাসা করে যে তুমি সিয়ং এর বাসার অ্যাড্রেস কিভাবে জানো? লি তো তখন অ্যাটিটিউড দেখে বলতে থাকে যে আমরা দুজনে ছোটবেলা থেকে ফ্রেন্ড। তখন মিনক বলে যে তাহলে এখন কি হলো তোমাদের? সেই সময় ওরা লক্ষ্য করে যে সিয়ং ক্যাবে করে বাসাতে চলে এসেছে। সিয়ংকে দেখে তো ওরা দুজনে লুকিয়ে পড়ে, আর সিয়ং যখনই তার বাসার মধ্যে ঢুকে পড়ে তখনই লি সেখান থেকে চলে যায়। পরের দিন সিয়ং যখন স্কুলে যায় তখন সে তার ফ্রেন্ডকে বলতে থাকে যে আমার মাথার মধ্যে ঘুরছে আর আমার মনে হয় আমি কালকে লিয়ের দিকে কিছু একটা ছুঁড়ে মেরেছিলাম। সেই সময় ওরা দেখে যে লি ক্যাবে করে এদিকে আসছে। তখন সিয়ং এর ফ্রেন্ড তাকে বলে যে লিয়ের কাছে তো কার আছে, তাহলে ও ক্যাবে করে কেন আসছে? সিয়ং তখন তার ব্যাগটি চেক করে দেখে যে লিয়ের কারের চাবি তো তার ব্যাগের মধ্যে আছে। সিয়ং তখন ভয়ে ভয়ে চাবিটা তার ফ্রেন্ডকে দিয়ে বলে যে এটা তুমি লিকে দিয়ে আসো, তবে তার ফ্রেন্ড তো সিয়ংকে সেটি ফেরত দিয়ে দেয়। লি তখন সিয়ং এর কাছে আসে এবং সে তার কারের চাবিটি নিয়ে সিয়ংকে তার মাথা ব্যথার ওষুধ দিয়ে সেখান থেকে চলে যায়। সিয়ং এই মেডিসিনটি দেখে ভাবে যে ও আবার আমাকে কোনো বিষ দিয়ে গেল না তো, তাই সে মেডিসিনটা নিয়ে ডক্টরের কাছে যায়। আর মিনিয়ক যখন বলে যে মেডিসিনটা মাথা ব্যথার তখন তো সিয়ং ওই মেডিসিনটা খেয়ে নেয়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে সিয়ং প্রিন্সিপালের কথায় কিছু জিনিস উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এটি দেখে তো লি অনেক বেশি রেগে যায় আর সে সবার সামনে গিয়ে বলে যে সিয়ং এখন থেকে শুধুমাত্র আমার জন্য কাজ করবে। এই জন্যের পর থেকে সিয়ংকে আর কেউ কোনো হুকুম করবে না। এটা শুনে তো সিয়ং অবাক হয়ে যায় যে লিয়ের হঠাৎ করে কি হয়ে গেল।
এদিকে লি তো তার অফিস রুমে এসে রাগান্বিত হয়ে জোরে জোরে বলতে থাকে যে ওদের সাহস কিভাবে হলো সিয়ংকে হুকুম করার। অন্যদিকে আমরা মিনিয়ককে দেখি, তাকে তার একটি ফ্রেন্ড ফোন দিয়ে পার্টিতে ডাকে এবং তাকে একটি মেয়ের সাথে আসার জন্য বলে, যাতে পার্টিতে অন্য মেয়েরা মনে করে যে মিনিয়কের গার্লফ্রেন্ড রয়েছে। মিনিয়ক তখন সিয়ং এর কাছে গিয়ে পার্টিতে যাওয়ার জন্য বলে। সিয়ংও তো তার কথাতে রাজি হয়ে যায়। মিনিয়ক তাকে জানায় যে এই পার্টিতে গিয়ে আমাদের দুজনকে কাপলের মতন বিহেভ করতে হবে। সিয়ং বলে যে ঠিক আছে। এরপরে ওরা দুজন মিলে যখন পার্টিতে যায়, তখন পার্টিতে তো মিনিয়ক অনেকবার সিয়ংকে নিজের ফিলিংসটি বলার চেষ্টা করতে থাকে। তবে সিয়ং এর এটাই মনে হচ্ছিল যে মিনিয়ক হয়তো তার সাথে মজা করছে। পার্টি শেষ করে মিনক সিয়ংকে তার বাসাতে ড্রপ করতে যায়। লি তো সিয়ং এর বাসার বাইরেই ছিল, আর সে যখন ওদের দুজনকে একসাথে দেখতে পায় তখন তো সে অনেক আপসেট হয়ে যায়। বাসায় ফিরে এসে লি সিয়ং এর দেওয়া গিফটের সাথে কথা বলতে থাকে আর বলে যে সিয়ং তো মিনিয়কের সাথে যেভাবে আজ হাসি খুশি ভাবে কথা বলছিল, আমার সাথে তো কোনোদিন এভাবে কথা বলেনি। পরের দিন স্কুলে ওরা সবাই মিলে বসে যখন লাঞ্চ করছিল, তখন লি মিনিয়ককে বিরক্ত করার জন্য বিজনেসের ব্যাপারে কথা বলতে থাকে, কারণ এখানে এটা কেউই জানতো না যে ওরা দুজনে কাজিন। মিনিয়ক তো লিয়ের কথাতে রেগে গিয়ে তার শার্টের উপরে খাবার ছুঁড়ে মারে। এতে তো লি রেগে গিয়ে মিনিয়কের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। সিয়ং তখন তাকে বলে যে তুমি এমন কেন করছো। লি তো তখন রেগে তার অফিসে চলে যায়, তবে যাওয়ার আগে সে সিয়ংকেও তার অফিসে আসার জন্য বলে। সিয়ং তার অফিস রুমে যাওয়ার পরে লি তাকে কিছু রিপোর্টস বানিয়ে নিয়ে আসার জন্য বলে। সিয়ং যখন রিপোর্টগুলো বানিয়ে নিয়ে আসে, তখন সে দেখে যে লি তো অফিস রুমে নেই। এই জন্য সিয়ং ওকে ফোন দেয়। লি তখন সিয়ংকে তার বাসায় আসার জন্য বলে। সিয়ং তো ওর কথা শুনে ওর বাসাতে চলে যায়। লি তখন সিয়ং এর জন্য খাবার বানিয়ে নিয়ে আসে, যেটি খেয়ে তো সিয়ং লির অনেক বেশি প্রশংসা করতে থাকে। সিয়ং তো এখানে একটা বাইট লিকেও খাইয়ে দেয়, আর এটা খাওয়ার সময় তো লি মেয়েদের মতন লজ্জা পেতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে সিয়ং লিয়ের ডিজাইনিং রুমে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এখন লেডিসদের জন্য কোনো কিছু ডিজাইন করো না। লি তাকে এ ব্যাপারে কোনো অ্যান্সার না দিয়ে বলে যে আমার মনে হয় এখন তোমার বাসায় চলে যাওয়া উচিত। পরের দিন স্কুলে লি সিয়ংকে বলে যে আজকে তোমাকে আমার কার ড্রাইভ করতে হবে না, কারণ আজকে আমি একটি মিটিং এর জন্য যাচ্ছি। সিয়ং তখন মন খারাপ করে ভাবতে থাকে যে এটা আবার কেমন মিটিং, যে মিটিং এ আমাকে নিয়ে যেতে পারবে না, নাকি ও আমাকে মিথ্যা বললো, ও হয়তো বা কোনো ব্লাইন্ড ডেটের জন্য যাচ্ছে। সিয়ং তখন বাস স্ট্যান্ডে গিয়ে বাসের জন্য অপেক্ষা করতে থাকে। সেই সময় লি কার নিয়ে সেদিক দিয়ে যাচ্ছিল। সে যখন সিয়ংকে সেখানে বসে থাকতে দেখে, তখন সে কার থেকে নেমে সিয়ংকে কার ড্রাইভ করতে বলে। সিয়ং তখন খুশি খুশি কার ড্রাইভ করতে থাকে। ওরা দুজনে গাড়ি করে যাচ্ছিল। সেই সময় ওরা লক্ষ্য করে যে একটি লোক ড্রাঙ্ক অবস্থায় কার ড্রাইভ করছে। সিয়ং এর কারদের সাথে তো ওই লোকটির কার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, যার ফলে সিয়ংকে হঠাৎ করে গাড়িটিকে থামাতে হয়। ও তো লিকে বাঁচানোর জন্য এক হাত দিয়ে লিকে ধরে রাখে। লি তো তখন নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। এরপরে সিয়ং কার থেকে নেমে ওই ড্রাঙ্ক লোকটিকে বোঝাতে আসে, তবে ড্রাঙ্ক লোকটি তো তখন সিয়ং এর সাথে ঝগড়া করা শুরু করে দেয়। সিয়ং তাকে বোঝানোর চেষ্টা করলে ওই লোকটি তখন সিয়ং এর উপরে হিট করতে যায়। সেই সময় লি সামনে এসে সিয়ংকে বাঁচিয়ে নেয়। তারপরে সে পুলিশকে খবর দিয়ে ওই লোকটিকে ধরিয়ে দেয়। এরপরে ওরা দুজন মিলে পুলিশ স্টেশনে আসে। এখানে আসার পর ওরা জানতে পারে যে এই লোকের সম্পর্কে এর আগেও অনেক বেশি অভিযোগ এসেছে। পুলিশ স্টেশন থেকে বাইরে আসার পরে তো লি সিয়ং এর উপর অনেক রাগ দেখাতে থাকে আর তাকে বলতে থাকে যে তুমি ওই লোকের কাছে কেন গেলে। সিয়ং তো তখন ইমোশনাল হয়ে লিকে তার প্যারেন্টসের ব্যাপারে বলতে যাচ্ছিল, কিন্তু তারপরে সে থেমে যায়। লি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি বলতে চাচ্ছিলে বলো, তবে সিয়ং তো তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এই জন্য লি সিয়ং এর ফ্রেন্ডের সাথে দেখা করে তাকে জিজ্ঞাসা করে যে সিয়ং এর মা বাবার সাথে কি হয়েছিল। তখনও জানতে পারে যে সিয়ং এর প্যারেন্টস একদিন কোথাও যাচ্ছিল। সেই সময় একটি ড্রাঙ্ক লোকের কারের সামনে আসার ফলে ওদের দুজনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে ওনারা দুজন সেখানেই মারা যায়। এটি শুনে তো লিয়ের কাছে অনেক বেশি খারাপ লাগে। পরের দিন সকালবেলা লি যখন জগিং এ বের হয়, তখন সে সিয়ং এর বাসার সামনে এসে তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। সেই সময় সিয়ং তার বাসা থেকে বের হলে লি তো তখন ওকে দেখে লুকিয়ে পড়ে। সিয়ং তখন জগিং করতে যায়, লিও তার পিছন পিছনই যায়। সিয়ং তো বুঝতে পেরে যায় যে লি তার পিছু করছে, তাই সে লিকে তার কাছে ডাকে। লি সিয়ং এর দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে যে সিয়ং তুমি আমার দিকে এভাবে তাকিও না। এটা ভেবেই তো সে সিয়ং এর কাছে যায় আর তাকে বলে যে প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। সিয়ং বলে যে কোন কারণে। লি বলে যে পাস্টে যা হয়েছিল প্লিজ তুমি সেটা ভুলে যাও, শুধু তুমি এটাই মনে রাখো যে পাস্টে আমি তোমাকে পছন্দ করতাম আর এখন আমি তোমাকেই পছন্দ করি। সিয়ং তো লিকে একটি থাপ্পড় মারার পরে বাসায় চলে আসে, কিন্তু বাসায় আসার পরে তো তার হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যায়।
আর ওদিকে লি তার ডক্টরের কাছে এসে সবকিছুর ব্যাপারে বলে। ডক্টর তাকে বলে যে তুমি ওকে বোঝাও যে তুমি ওকে পছন্দ করো, আর ওকে এটাও বোঝাতে থাকো যে তুমি ওর ব্যাপার নিয়ে অনেক বেশি সিনসিয়ার। ডক্টরের কথা শুনে তো লি লাঞ্চ টাইমে সিয়ং এর সাথে গিয়ে কথা বলার চেষ্টা করে, তবে সিয়ং তো কোনো কথা না বলে সেখান থেকে উঠে চলে যায়। লি তখন ভাবে যে সিয়ং তাকে রিপোর্ট দিতে তার অফিস রুমে আসবে, তখন সে ওর সাথে কথা বলে নিবে। তবে সিয়ং তো ওর থেকেও বেশি স্মার্ট ছিল, কারণ সে রিপোর্টটি মেল করে লিকে পাঠিয়ে দেয়। কিন্তু ফাইনালি সিয়ং নিজে লিয়ের কাছে আসে আর তাকে বলে যে আমি কোনোভাবে তোমাকে অ্যাভয়েড করতে চাচ্ছি না, কিন্তু তুমি আমাকে বলো যে অতীতে স্কুলে কি হয়েছিল। এরই সাথে আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, আর আমরা জানতে পারি যে ছোটবেলায় লি তো সেই সব ছেলেদেরকে টাকা দিয়েছিল যারা নিজেদের মধ্যে বেট ধরেছিল যে কে সিয়ং এর সাথে ডেটে যাবে। আর লির ওদেরকে টাকা দেওয়ার ফলে ওরা ওদের বেডটা সেখানে ক্যান্সেল করে দেয়। আর ওদের সাথে কথা বলার পরে লি সিয়ং এর কাছে যায় আর সেখানে সে ওকে প্রপোজ করে। পাস্টে এসব কথা শুনে তো সিয়ং এর কাছে অনেক বেশি খারাপ লাগে, তাই সে লিকে বলে যে প্লিজ আমাকে মাফ করে দাও, কারণ আমি সেই সময় তোমাকে ভুল বুঝেছিলাম। লি বলে যে তোমার এতে কোনো দোষ নাই, কারণ আমি তোমাকে সত্যিটা তখন বলেছিলাম না। সিয়ং ওকে আবারও সরি বলে আর এটাও বলে যে আমি হ্যান্ডসাম ছেলেদেরকে পছন্দ করি না। এটা শুনে তো লি একটু অবাক হয়। সিয়ং তখন সেখান থেকে উঠে চলে যায়। সিয়ং এ চলে যাওয়ার পরে লি আয়নার দিকে তাকিয়ে ভাবতে থাকে যে তাহলে আমি নিজেকে হ্যান্ডসাম বানানোর জন্য এত কষ্ট কেন করলাম। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সিয়ং যখন ড্রিঙ্ক করছিল তখনই তার কাছে লিয়ের ফোন আসে। সিয়ং এর ভাই যখন দেখে যে সিয়ং তার কাজে ব্যস্ত, তখন সে নিজে লিয়ের ফোনটি রিসিভ করে আর তাকে বলে যে সিয়ং বাড়ি এসে অনেক বেশি ড্রিঙ্ক করছে। এরপরে সিয়ং এর ভাই সিয়ং এর ফোন থেকে লিয়ের কল হিস্টোরিটি ডিলিট করে দেয়, যাতে করে সিয়ং লিয়ের সামনে লজ্জিত না হয়। এরপরে আমরা দেখিয়েছি লি সিয়ং এর কাছে আসে তার সাথে দেখা করতে আর তাকে বলে যে তুমি না আমাকে এমনটা করতে মানা করেছিলে, তাহলে এখন তুমি নিজে কেন এমন করছো। সিয়ং বলে যে তুমি কি ফিরে আসলে। লি বলে যে এখনই না, আমার এই সব কিছু বোঝার জন্য কিছুটা সময় প্রয়োজন। সিয়ং বলে যে তাহলে কি তুমি আবারও 15 বছরের জন্য গায়েব হয়ে যাবে। লি তাকে মানা করে দেয়। সিয়ং তখন বলে যে তাহলে তুমি আমাকে প্রমিস করো। লি তাকে প্রমিস করে। পরের দিন সকালবেলায় সিয়ং এর যখন ঘুম ভাঙে তখন তার মনে হতে থাকে যে আমি কি স্বপ্ন দেখছিলাম। ও যখন ওর ফোনটি চেক করে তখন তার মনে হতে থাকে যে আমি হয়তো স্বপ্নই দেখছিলাম। এরপরে সিয়ং যখন স্কুলে যায় তখন সে দেখে যে মিনিয়ক কারোর সাথে একটা কথা বলছিল, আর ওদের কথা শুনে সিয়ং এর ব্যাপারটা জানতে পেরে যায় যে মিনিয়ক আসলে লিয়ের কাজিন। মিনিয়ক তখন সিয়ং এর কাছে এসে সরি বলে, কারণ সে ব্যাপারটা তাকে আগে জানায়নি। সিয়ং বলে যে আমি এই ব্যাপারে আগে থেকেই জানতাম। মিনিয়ক তখন ওকে থ্যাঙ্কস জানায়, কারণ লোকজনেরা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে তাকে আলাদাভাবে ট্রিট করতো। তবে সিয়ং তার সাথে এমনটা করেনি। স্কুল শেষ করে সিয়ং যখন বাসায় যায় তখন সে দেখে যে বাসার বাইরে তো লি তার জন্য অপেক্ষা করছে। লি সিয়ংকে তার কারের চাবিটি দিয়ে দেয়। এরপরে তো ওরা দুজন মিলে ডিনার করতে যায়। ডিনার শেষ করে সিয়ং যখন তার বাসায় আসে তখন দেখে যে বাসার সামনে ওই মেয়েটি বসেছিল যে মেয়েটির সাথে তার পার্কে দেখা হয়েছিল। ওই পার্কেও মেয়েটির কাছে টাকায় ভরা একটি ব্যাগ ছিল, যেটি এখনো ওই মেয়েটির কাছে আছে। সিয়ং তখন ওই মেয়েটিকে নিয়ে বাসার মধ্যে যায় আর তার ভাইদের কাছে রিকোয়েস্ট করে ওই মেয়েটিকে তাদের বাসাতে আশ্রয় দিয়ে দেয়। পরের দিন সকালবেলায় সিয়ং স্কুলে গিয়ে স্কুলের স্টাফদের সাথে একটি পিকনিকের জন্য যাচ্ছিল। মিনিয়কের উপরে জেলাস ফিল করে তো লি তখন ওদের সাথে করে যেতে চায়, কিন্তু কিছুক্ষণ পরে লি এ ব্যাপারটা জানতে পারে যে মিনিয়ক তাদেরকে একদিন পরে জয়েন করবে। তবে রাস্তার মধ্যেই লিয়ের শরীরটা তো খারাপ হয়ে যায়, কারণ সে 15 বছর পরে বাস জার্নি করছিল। সিয়ং এর ব্যাপারটা বুঝতে পেরে সে লিয়ের কাছে আসে এবং সে তার হাতটি মালিশ করতে থাকে। আর এটি দেখে তো লিয়ের মনটা ভালো হয়ে যায় যে সিয়ং তার সাথে আছে, এমনকি সে একটু সুস্থ ফিল করতে থাকে। পরের দিন সকালবেলায় সিয়ং তো পানির মধ্যে গিয়ে খেলা করতে থাকে। লি যখন দেখে যে সিয়ং এর কাপড় ভিজে গিয়েছে তখন সে ওর কাছে গিয়ে নিজের জ্যাকেটটি খুলে সিয়ং এর গায়ে পরিয়ে দেয়। সিয়ং তখন বলে যে ঠিক আছে, এবার আমরা ফিরে যাই চলো, কিন্তু লি তো সিয়ং এর কাছে এসে তার কাঁধে মাথা রেখে দেয়। মিনিয়ক তো দূর থেকে ওদের দুজনকে একসাথে দেখে ফেলে, আর এটি দেখে তো তার মনটা খারাপ হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সিয়ং এসে লিয়ের উপরে রাগ দেখাতে থাকে আর বলতে থাকে যে তুমি আমাকে এত বেশি বিরক্ত কেন করছো, কেন জোর করছো তোমার ব্যাপারে আমাকে ভাবার জন্য। লি তখন ওর কাছে এসে বলে যে তুমি যদি আমাকে দেখতে না চাও তাহলে আমাকে দেখার কোনো প্রয়োজন নেই। এটি বলে ও সিয়ং এর চোখের উপরে নিজের হাতটি রেখে সিয়ংকে কিস করে নেয়। এরপরে মিনিয়ক সিয়ং এবং লিয়ের সাথে খাবার খেতে যায়।
সেখানে তো সিয়ং এর ফ্রেন্ডও চলে আসে। খাবার খাওয়ার সময় তো লি টেবিলে নিচ দিয়ে সিয়ং এর পায়ে টাচ করছিল। সিয়ং এর তো তখন এটা দেখে রাগ হতে থাকে, তাই সে ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। ওর যাওয়ার পরে তো লিও তখন ওর পিছন পিছন উঠে চলে যায়। আর এগুলো দেখে তো মিনিয়কের মন আরো বেশি খারাপ হয়ে যায়। সিয়ং তখন লিকে বলে যে কালকে আমার কম্পিটিশন আছে, তাই প্লিজ তুমি আমাকে বিরক্ত না করে আমাকে কম্পিটিশনে ফোকাস করতে দাও। লি বলে যে ঠিক আছে, আমি তোমার জন্য 15 বছর ওয়েট করেছি, আর না হয় একটা দিন করেই নিলাম। সিয়ং নিজের রুমে এসে তার ফ্রেন্ডকে লিয়ের কিসের ব্যাপারে জানায়। তখন তার ফ্রেন্ড তাকে বলে যে তুমি লিকে মানা করনি, এর মানে হচ্ছে তুমিও লিকে পছন্দ করো। পরের দিন পিকনিক থেকে ফেরার পথে তো সিয়ং এবং মিনিয়ক একই সাথে বসেছিল, যার কারণে তো তারা দুজনে একে অপরকে দেখে আজব ধরনের ফেস করতে থাকে। লি তো বসে বসে সিয়ংকে দেখার চেষ্টা করছিল, কিন্তু বারবারই মিনিয়ক তার সামনে চলে আসছিল যাতে লি সিয়ংকে দেখতে না পারে। লিয়ের শরীরটা তো তখন খারাপ হতে থাকে, যার ফলে মিনিয়ক বাসটি থামিয়ে দেয়। সিয়ংও তখন লিয়ের কাছে আসে, তবে লি যখনই সিয়ং এর কাছে আসতে থাকে তখনই সিয়ং এর মনে হয় যে লি হয়তো তাকে কিস করতে আসছে। এই জন্য সে লিয়ের ঠোঁটের উপরে তার হাত রেখে দেয়, তবে লি তো তার মাথার উপর থেকে কিছু একটা ফেলে দিতেই তার কাছে আসছিল। লি সিয়ংকে বলতে থাকে, আমি এটা জানতাম না যে যেদিন তোমার আমার সাথে দেখা করতে আসার কথা ছিল সেদিনই তোমার প্যারেন্টসদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি তো ওই দিনের জন্য তোমাকে ভুল বুঝে যাচ্ছিলাম। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে মিনিয়ক সিয়ং এর কাছে নিজের মনের কথাটি বলতে আসে, তবে সে সিয়ং এর কথা শুনে ব্যাপারটা বুঝতে পেরে যায় যে সিয়ং এর তার প্রতি কোনো ইন্টারেস্টই নেই। এই জন্য তো লিয়ের উপরে অনেক বেশি রাগ হতে থাকে যে লিয়ের জন্য এমনটা হয়েছে, তাই সে লিয়ের সাথে ঝগড়া করতে তার কাছে যায়। তবে লি তাকে বলে যে আমি তোমারও আগে থেকে ওকে ভালোবাসি। মিনিয়ক তখন তার দাদির সাথে কথা বলতে চায় আর তাকে বলে যে আমি বিজনেসে ইনভলভ হতে চাই। আসলে মিনিয়ক মনে করছিল যে বিজনেসের মাধ্যমে সে হয়তো সিয়ংকে নিজের করে পেতে পারবে। এরপরে আমরা দেখতে পাই যে সিয়ং লিয়ের বাসাতে যায় এবং তাকে কিস করার চেষ্টা করে, কারণ সিয়ং এর এটাই মনে হচ্ছিল যে ওই দিন লি তাকে ঠিক মতন কিস করেনি। পরের দিন সিয়ং যখন স্কুলে যায় তখন সে ব্যাপারটা জানতে পারে যে দাদি লিকে সরিয়ে দিয়ে মিনিয়ককে ডিরেক্টর বানিয়ে দিয়েছে। সিয়ং এসবের কারণ মিনিয়ককে গিয়ে জিজ্ঞাসা করলে মিনিয়ক তাকে বলে যে আমি তোমাকে পেতে চাই, যার জন্য এটি করা প্রয়োজন ছিল। এটি শুনে তো সিয়ং এর অনেক আফসোস হতে থাকে। সিয়ং যখন স্কুলের কোথাও লিকে দেখতে পায় না তখন সে ব্যাপারটা উপলব্ধি করতে পারে যে সেও মনে মনে লিকে ভালোবাসতে শুরু করেছে। এজন্য সিয়ং যখন তার বাসাতে আসে তখন সে লিকে তার বাসার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার সাথে কথা বলতে যায়। আর এখান থেকে ওরা দুজনে একসাথে ডেটে যায়। ওরা দুজনেই তো একে অপরের সাথে অনেক বেশি খুশি ছিল। আর লি তো তার মায়ের ফ্যামিলি বিজনেসে তাকে হেল্প করছিল। এখানে লিয়ের মায়ের ব্যাপারটা জানতে পেরে যায় যে লি সিয়ংকে ডেট করছে। এই জন্য সে সিয়ং এর কাছে গিয়ে ওর সাথে ব্রেকআপ করে নেওয়ার জন্য বলে। সিয়ং তখন ভাবতে থাকে যে আমি লিয়ের সাথে কিভাবে ব্রেকআপ করব, কিন্তু এরপরে সে লিয়ের মায়ের কথাতে তার মনের মধ্যে পাথর চাপা রেখে লিয়ের সাথে গিয়ে ব্রেকআপ করে ফেলে। লি তখন ওকে জিজ্ঞাসা করে যে তুমি এই জন্য আমার সাথে ব্রেকআপ করছো যে আমি বড় লোক, নাকি অন্য কোনো কারণ রয়েছে? সিয়ং বলে হ্যাঁ কারণ আছে তো, কারণ হচ্ছে এটাই যে আমি তোমাকে পছন্দ করি না। এটা বলে সিয়ং সেখান থেকে চলে যায়। কিন্তু কিছু সময় পার হয়ে যাওয়ার পরে সিয়ং এর ব্যাপারটা বুঝতে পারে যে সে লিয়ের সাথে যেটা করেছে সেটা একদমই ঠিক হয়নি। এই জন্য সে যায় লিয়ের সাথে কথা বলতে, তবে লি তো এবার তাকে ইগনোর করতে থাকে। একদিন সিয়ং যখন ঘুমাচ্ছিল তখন সে তার স্বপ্নে লিয়ের সাথে কাটানো প্রত্যেকটি সুন্দর মুহূর্তগুলোকে দেখতে থাকে, আর যার ফলে ওর ঘুমটি ভেঙে যায়। আর সে ঘুম থেকে ওঠা মাত্র লিয়ের বাসার সামনে চলে আসে। লি তো ওকে দেখে ওর বাসার মধ্যে তাকে নিয়ে যায়, আর তাদের দুজনের মাঝে যত ভুল বোঝাবুঝিগুলো ছিল সেটাকে তারা ক্লিয়ার করে ফেলে, যার ফলে তাদের আবারও প্যাচ আপ হয়ে যায়। আর তারা দুজনেই তো একে অপরের সাথে অনেক বেশি খুশি ছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে মিনিয়ক তো ফাইনালি সিয়ং এর সামনে এসে তার মনের কথাটি বলে দেয়, তবে সিয়ং তাকে বলে যে আমি অন্য কাউকে ভালোবাসি। এটি শুনে মিনিয়ক তাকে বলে যে বুঝতে পেরেছি, সমস্যা নেই, আমরা দুজন সারা জীবনই ভালো ফ্রেন্ড হয়ে থাকবো। এরপরে লি সিয়ংকে সাথে করে তার দাদি এবং মায়ের সাথে দেখা করতে নিয়ে যায়। ওনারা দুজনও তো সিয়ং এবং লিয়ের রিলেশনশিপটাকে এবার অ্যাকসেপ্ট করে নেয়। আর এটি শোনার পরে তো ওরা দুজনে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এই সুন্দর মুহূর্তের সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।